আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শপথ নিলেন। মন্ত্রিসভার ৪৭ সদস্য আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার অঙ্গীকার। জনগণের সেই প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। এই চ্যালেঞ্জকে গ্রহণ করে সফল হওয়ার মতো আত্মবিশ্বাস এবং যোগ্যতা দুটি আমার আছে। তারুণ্যের শক্তিকে সম্পদে পরিণত করতে চাই এবং দুর্নীতিমুক্ত করার জন্য আইসিটি সর্বোত্তম ব্যবহার করতে চাই। জনগণের সম্পৃক্ততা বজায় রেখে আমরা যদি কাজ করতে পারি, অবশ্যই আমরা এখানে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো। কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি হরিপদ সাহা এবং আমি আহমেদ সালেহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে নতুন মন্ত্রিসভা। পুরনো নেতারা ভূমিকা রাখবেন দল গঠনে, জানালেন ওবায়দুল কাদের। তমরু শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের সরাতে মিয়ানমারের নতুন পায়তারা। খালের ওপর নির্মাণ হচ্ছে সেতু। বর্ষায় তলিয়ে যাবে শূন্য রেখা ও চাষের জমি, দাবি স্থানীয়দের। রংপুর অঞ্চলে শীতের সঙ্গে বাড়ছে পুড়ে যাওয়া হতাহতের সংখ্যা। জানুয়ারির প্রথম সপ্তাহে আগুন পোহাতে গিয়ে ৩ জনের মৃত্যু। রাজধানীর ডেমরায় এক বাসা থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার। অপহরণের পর হত্যার অভিযোগ এক মাদকাসক্তের বিরুদ্ধে, আটক 2 জন। এবং মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম, জানা যায়নি কারণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে শপথ নিলেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। এর মাধ্যমে টানা তৃতীয়বার সরকার গঠন করল বাংলাদেশ আওয়ামী লীগ। আর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন বঙ্গবন্ধু কন্যা। সোমবার বিকেল 3:30টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রথমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ করান। এরপর 24 জন মন্ত্রী, 19 জন প্রতিমন্ত্রী ও 3 জন উপমন্ত্রী পর্যায়ক্রমে শপথ নেন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 1 সপ্তাহের মাথায় গঠিত হল নতুন মন্ত্রিসভা। টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়া আওয়ামী লীগ এবার প্রথমবারের মতো শরিক দলগুলো ছাড়াই গঠন করেছে 47 সদস্যের মন্ত্রিসভা। শপথ উপলক্ষে নবগঠিত মন্ত্রিসভার নেতৃত্বে থাকা সংসদ নেতা শেখ হাসিনা সোমবার বিকেলে উপস্থিত হন বঙ্গভবনে। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে বেলা 3:30টার দিকে রেওয়াজ অনুযায়ী প্রথমেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত 24 জন পূর্ণ মন্ত্রী শপথ নেন রাষ্ট্রপতির কাছ থেকে। এরপর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া 19 জন সদস্য শপথ নেন রাষ্ট্রপ্রধানের কাছে। সবশেষ মন্ত্রিসভায় উপমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত 3 জন নতুন সদস্য শপথ গ্রহণ করেন। বর্ণাঢ্য এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় আমন্ত্রিত অতিথি হয়ে হাজির হয়েছিলেন সমাজের বিভিন্ন অঙ্গনের প্রায় 1000 বিশিষ্টজন। সব সংকট পেরিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার ইতিহাসে রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ করে উন্নয়নের পর্যায়ক্রমিক ধারায় এগিয়ে যাবে বাংলাদেশ নবগঠিত মন্ত্রিসভার কাছে, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। দেবাশিস রায়, সময় সংবাদ, বঙ্গভবন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর অর্পিত দায়িত্ব যেন নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। সোমবার বিকেলে বঙ্গভবনের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া জানান। এ সময় আওয়ামী লীগ সরকারের সাফল্য কামনা করেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা।
আপার উপরে আমাদের প্রধানমন্ত্রীর উপরে গুরু দায়িত্ব। আপনাদের সবার সহযোগিতা চাই, বাংলাদেশের মানুষের দোয়া চাই যাতে আপার কাজটা সুষ্ঠুভাবে ভালোভাবে করতে পারে, নিষ্ঠার সাথে করতে পারে, কারণ গুরু দায়িত্বটা বেড়ে গেল। জয় বাংলা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আগামীকাল গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল 10:40 টুঙ্গিপাড়ায় হেলিকপ্টারে করে যাবেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেবে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। কর্মসূচি শেষে দুপুর 12:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। একই সাথে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরাও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা জুড়ে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন সফর উপলক্ষে আমরা ইতিমধ্যেই সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। 9 তারিখে আরও বিশাল পরিসরে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যগণ কাজ করবে। সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন নতুন শপথ নেওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। সোমবার বিকেলে বঙ্গভবনে শপথ নেওয়ার পর গণমাধ্যমকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বলেন তারা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আবারও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করাই হবে নতুন মন্ত্রীদের নতুন চ্যালেঞ্জ। পুরনো নেতারা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানান তিনি। একাদশ জাতীয় সংসদের সর্বোচ্চ আইন প্রণেতা ফোরাম মন্ত্রিসভার নতুন সদস্যরা সোমবার বিকেলে শপথ নেন বঙ্গভবনে। প্রধানমন্ত্রী সহ 47 সদস্যের চমকপ্রদ এই মন্ত্রিসভায় 24 জন পূর্ণ মন্ত্রীর 9 জনই একেবারে নতুন। 19 প্রতিমন্ত্রীর মধ্যে 15 জন প্রথম সরকারে এসেছেন, আর 3 উপমন্ত্রীর সবাই এবারই প্রথমবার মন্ত্রিসভার সারথি হলেন। তাই নতুন এই পথ চলাই নিজের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার প্রত্যয় তাদের। বিশ্বস্ততার সাথে, সততার সাথে আমরা দায়িত্ব পালন করতে চেষ্টা করব। আমাদের ইশতেহারে বর্ণিত যে পরিকল্পনা আছে সেগুলো অনুযায়ী কিন্তু আমরা কাজ সাজাবো। দেশবাসীর কাছে দোয়া চাই, সকলের সহযোগিতা চাই। নব উদ্যমী রাষ্ট্রীয় ব্যবস্থা সেটাকে আরো গতিশীল করতে পারবো। পার্টটা হচ্ছে আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট, এই দুটোকে কিভাবে সাকসেসফুল করা যায় এবং দেশের স্বার্থে এগিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থা আমি করব। এছাড়া পুরাতন মন্ত্রী কিংবা পুনরায় মন্ত্রী পরিষদে ফেরা সদস্যরা উন্নয়নের অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান। প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার যে প্রতিশ্রুতি জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, তার জন্য প্রতিটি গ্রামে আমরা ইন্টারনেট পৌঁছে দিতে চাই। আগামী 5 বছর হবে বড় প্রকল্পের জায়গা, যেগুলো আমার মাথার বাড়ি সহ বিশাল বড় বড় প্রকল্পগুলি কাজ শেষ হবে। দেশকে সমৃদ্ধ করা, জনগণের প্রত্যাশা যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করা। আমি আশা করি যে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে জনগণের সেই প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। শপথ অনুষ্ঠান শেষে সরকার গঠন করা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করাই নতুন মন্ত্রীদের মূল চ্যালেঞ্জ। এছাড়া সাবেক মন্ত্রীরা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করবে বলেও জানান ওবায়দুল কাদের। ইশতেহারের যে প্রতিশ্রুতিগুলো, এগুলো অক্ষরে অক্ষরে পালন করা, ইমপ্লিমেন্টেশন প্রসেসে যাওয়া, এটাই আমাদের চ্যালেঞ্জ। শপথ অনুষ্ঠানে বিদায়ী মন্ত্রিসভার অধিকাংশ সদস্য উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না আমির হোসেন আমো ও তোফায়েল আহমেদ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে শপথ নেয়ার পর সোমবার বিকেলে সচিবালয়ে গিয়ে নতুন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেন, একটি দুষ্ট চক্রে আটকে আছে দেশের আর্থিক খাত। বিপর্যয় ঠেকাতে শিগগিরই এ খাতের সংস্কার দরকার। রাষ্ট্রীয় আয় বৃদ্ধিতে এনবিআর কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। যদি আমরা যে কোনো গুডস এদেশে প্রডিউস করে যদি এক্সপোর্ট করি, আমাদের এখানে আমাদের মাল্টিপ্লায়ার ইফেক্ট বেশি হবে, আমাদের এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। সেই উদ্দেশ্যে তো আমরা দিচ্ছি এগুলো, অথচ আমরা কি পাচ্ছি? কিছুই পাচ্ছি না। আমাদের আর্থিক খাত নিয়ে আমরা কাজ করব। সংস্কার যদি আমরা না করি তাহলে আমরা আগের জায়গায় আটকে পড়ে যাব, এটা বিসিএস সার্কেলের মাঝে থাকবো। আমাদের সেই জায়গাটি থেকে বের করে নিয়ে আসতে হলে, ওই বিসিএস সার্কেল থেকে বের করে নিয়ে আসতে হলে আমাদের কিন্তু সংস্কার ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। সকালের সময় আরও থাকছে।
পর্যটন মৌসুমেও ভিড় নেই সমুদ্রকন্যা কুয়াকাটায়। লোকসানের মুখে ব্যবসায়ীরা, সরকারের ধারাবাহিকতায় পরিস্থিতি পাল্টে যাবার প্রত্যাশা। নতুন মন্ত্রিসভাকে বেশ কয়েকটি চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মন্ত্রিপরিষদের নবীন প্রবীণের মিশেল থাকায় কাজে গতি আসবে বলে তাদের। তবে এবারের দায়িত্বপ্রাপ্তরা অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে থাকায় এক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করা গেলে ঘাটতি থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এহসান জুয়েলের রিপোর্ট। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ। চমক থাকার কথা আগেই জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সোমবার শপথ নেয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীর কাতারে নতুন মুখের আধিক্য সেই চমকেরই অংশ। যারা দায়িত্ব পেলেন তাদের বেশিরভাগেরই আগে অভিজ্ঞতা কম, তবে আগামী দিনের জন্য নতুন নেতৃত্ব তুলে আনার পাশাপাশি পরিচ্ছন্ন ইমেজ আর সাংগঠনিক দক্ষতাই মূলে কাজ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যাদেরকেই উনি টিমে রেখেছেন সবাই ক্লিন ইমেজের অধিকারী। মাননীয় প্রধানমন্ত্রী ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করারও একটা প্রচেষ্টা হিসেবে এই মন্ত্রিসভাটাকে নিয়েছেন, কারণ এমন অনেককে উনি অন্তর্ভুক্ত করেছেন যারা প্রথমবারের মতো এমপি হয়েছে। মন্ত্রিসভায় নবীন প্রবীণের যে সমন্বয়টা হওয়া দরকার সেটা যথাযথভাবে হয়নি। নবীনের প্রাধান্য, প্রবীণের এবং তার সাথে অভিজ্ঞতার এখানে কমতি হতে পারে। দক্ষতার ধারাবাহিকতা সেক্ষেত্রেও কিন্তু সংকট হতে পারে। এই মন্ত্রিসভায় তিনি সহ মাত্র 4 জন নারী আছেন। অভিজ্ঞতার ঘাটতি একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। নতুনরা দায়িত্ব পেলে গতিশীলতা আসবে মন্ত্রণালয়ের কাছে। তবে এই ক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে অভিজ্ঞদের ঠাঁই দেয়া হলে তাদের পরামর্শ মন্ত্রণালয়কে আরো শক্তিশালী করবে বলে মত বিশ্লেষকদের। খালি সাইনিং অথরিটি যদি তারা হয় এবং ফ্ল্যাগ দিয়ে গাড়ি চালানোর অথরিটি যদি তারা হয় তাহলে টোটাল ব্যর্থ হবে। অর্থাৎ তাদেরকে তাদের মনোভাব প্রকাশ করার সুযোগ দিতে হবে। সেটা সরকারের পক্ষে বিপক্ষে বাস্তবায়নের সময় চিন্তা করা হবে, কিন্তু তার আগে উন্মুক্ত আলোচনায় এদেরকে যাওয়ার রাস্তা খুলে দিতে হবে। সিনিয়র যারা নেতা আছেন তাদেরকে যদি সংসদীয় স্ট্যান্ডিং কমিটিগুলোতে মন্ত্রী পদমর্যাদায় অভিষিক্ত করা হয় এবং মন্ত্রণালয়গুলো তাদের কাছে দায়বদ্ধ করার যে পার্লামেন্টারি রীতি সেটাকে যদি কার্যকর করা হয় তাহলে সেটাও কিন্তু এই নতুন ব্যবস্থায় একটা সুফল বয়ে আনতে পারে। সরকারের প্রতিশ্রুত ইশতেহার বাস্তবায়ন করতে হলে বর্তমানের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি নতুন উদ্যোগে মন্ত্রণালয়গুলোকে গতিশীল করার পরামর্শ বিশ্লেষকদের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। হিমালয় থেকে ভেসে আসা হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। আবহাওয়া অফিস বলছে চলতি শীত মৌসুমের সন্ধ্যার পর দ্রুত তাপমাত্রা নেমে যাচ্ছে। এদিকে শীত মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসন। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। সন্ধ্যা নামলেই উত্তরের জনপদ দিনাজপুরে ঠান্ডা হওয়া আর কনকনে শীত সাধারণ মানুষকে বিপর্যস্ত করে তোলে। বিকেল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত মাত্রাতিরিক্ত শীত অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহের ফলে জুবুথুবু হয়ে পড়েছে জীবনযাপন। বিশেষ কাজ না থাকলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। হিমালয় কাছে হয় জেলার তাপমাত্রা 22 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। গত বছর দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 3.2 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। কুয়াশার কারণে আমরা বাড়ি থেকে বাইরে যেতে পারি না, যে ঠান্ডায় গাড়ি চালাইতে পারি না। বৃদ্ধ মানুষ তার অত্যন্ত কষ্টকর অবস্থা হয়ে দাঁড়িয়েছে। শীতটা এত ব্যাপক হারে হঠাৎ করে পড়া শুরু করেছে, জনগণের খুব কষ্ট হচ্ছে এবং জনদুর্ভোগ বেড়ে গেছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ক্রমশ তাপমাত্রা আরো হ্রাস পাবে। মধ্য জানুয়ারি বা এর আশপাশে আরও একটি শৈত্যপ্রবাহ প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শীত মোকাবেলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানালেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। সরকারিভাবে প্রায় 52,000 কম্বল পেয়েছি, সেগুলো আমরা উপজেলায় 13টি উপজেলায় আমরা বিভাজন করে দিয়েছি। দানশীল ব্যক্তি, ব্যবসায়ী, তাদের কাছে আমরা আমাদের আধা সরকারি চিঠি দিয়েছি এবং আমরা তাদের কাছে রেসপন্স পেয়েছি এবং আগামী সপ্তাহ থেকে সেগুলো আমরা কালেকশন করা শুরু করব। দিনাজপুরে 13টি উপজেলার 33 লাখ মানুষের মধ্যে দরিদ্র ও ছিন্নমূলদের মধ্যে জেলা প্রশাসন এ পর্যন্ত 52,000 কম্বল বিতরণ করেছে।
সময় সংবাদ, দিনাজপুর। এদিকে রংপুর অঞ্চলের শীতের সঙ্গে বাড়ছে আগুনে পুড়ে হতাহতের সংখ্যা। জানুয়ারির প্রথম এক সপ্তাহে আগুন পোহাতে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অনেক। শীত থেকে বাঁচতে খড়কুটোতে আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে গিয়ে গত বছর শীতে 28 জনের মৃত্যু হয়েছিল কেবল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা শেষে ফিরতে পারলেও নানা বয়সের 2 শতাধিক নারী পুরুষের জীবনে নেমে এসেছে প্রতিবন্ধিতার অভিশাপ। চলতি বছরের প্রথম সপ্তাহে 3 জনের মৃত্যু দিয়ে শুরু হয়েছে এখানে নতুন বছর। আমার বোন পুরা গেছে, আগুন তো আমার হয়েছিল, আমার বোন মারা গেছে। বেডের সংখ্যা কম, ডাক্তার তো কাল থেকে ঢুকে নেই। সরকারি এই মেডিকেলে 14 সজ্জার বার্ন ইউনিট থাকলেও 2-3 গুণ পোড়া মানুষের চিকিৎসা চলে সাধারণ ওয়ার্ডে। শীতে বাড়তি প্রস্তুতির কথা জানালেন পরিচালক। আগুনের কাছে গেলে টাইট কাপড় চোপড় পরে যেতে হবে এবং আগুন লাগার সাথে সাথে যেন আগুনটা নিভিয়ে ফেলে তাকে হাসপাতালে প্রেরণ করা যায়, তাহলে মৃত্যুহার এবং বার্নের কারণে যে মরবিডিটিগুলো হয় সেটা কমানো সম্ভব। অজ্ঞতা অসাবধানতাকেই চিহ্নিত করে সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা। অগ্নিকাণ্ড থেকে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা বিভিন্ন বস্তিতে, মার্কেটে, শিক্ষা প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে প্রায়শই মহড়া করে থাকি এবং জনগণকে সচেতন করি। সাবধানতা আর পরিস্থিতি মোকাবেলার কৌশল জানা থাকলে মৃত্যু ও বড় ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সচেতন মানুষ। সময় সংবাদ, রংপুর। সকালের সময় আরো থাকছে। একদিন বিরতি দিয়ে আজ আবারও বসছে বিপিএল এর আসরে ঢাকা ডাইনামাইটসের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। বিকেলে মাশরাফির রংপুর খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তমরু শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের সরাতে নতুন পায়তারা শুরু করেছে মিয়ানমার। সীমান্তে দেশটির অভ্যন্তরে ঘন ঘন গুলিবর্ষণ, রাতে কাঁটাতার ঘেঁষে অতিরিক্ত সৈন্য সমাবেশ তো ছিলই, এখন নতুন করে খালের ওপর সেতু নির্মাণ করছে। এতে বর্ষা মৌসুমে শূন্যরেখা ও স্থানীয় কৃষি জমি পানিতে তলিয়ে যাবে বলে দাবি রোহিঙ্গা ও স্থানীয়দের। তবে বিষয়টি নজরে এসেছে এবং এ ব্যাপারে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সুজাত দুন্ডুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। মিয়ানমারের সব দৃষ্টি যেন বান্দরবানের তমরু সীমান্তে শূন্য রেখায়, যেখানে 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে এসে আশ্রয় নেয় প্রায় 4,500 রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের সরাতে বারবার নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এজন্য সীমান্তে দেশটির অভ্যন্তরে ঘন ঘন গুলিবর্ষণ, অস্ত্র উঁচিয়ে হুমকি, রাতে সীমান্তে সৈন্য সমাবেশ ঘটানো হচ্ছে। তারপরও নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া ছাড়া শূন্য রেখা ছাড়তে রাজি নন রোহিঙ্গারা। এই জন্য আমরা রোহিঙ্গা এখানে যারা আছে তারা খুব আতঙ্কিত আছি। এবার শূন্যরেখা থেকে রোহিঙ্গাদের সরাতে নতুন পায়তারা শুরু করেছে মিয়ানমার, যে কারণে তমরু খালে নতুন করে তৈরি করছে ব্রিজ। এটি হলে খালে পানি স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটবে এবং বর্ষা মৌসুমে শূন্যরেখা বাংলাদেশের অভ্যন্তরের কোনারপাড়া সহ কৃষি জমি পানিতে তলিয়ে যাবে বলে দাবি স্থানীয়দের। রোহিঙ্গা আসার কারণে শুধু এদেরকে এখান থেকে তাড়া দেওয়ার কারণে ওই জিনিসটা করতেছে। আমাদের গ্রাম ডুবে যাবে, ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে। তবে জেলা প্রশাসক জানালেন, খালে নতুন করে ব্রিজ নির্মাণের বিষয়টি নজরে এসেছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করা হবে। স্থানীয় বিজিবির সাথে কথা বলবো এবং আমাদের সরকারের পক্ষে যেটা করণীয় সেটা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের কনসার্ন যে মন্ত্রণালয়গুলো আছে আমরা তাদেরকে জানাবো। তমরু সীমান্তে শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের চিকিৎসা সহ মানবিক সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন, বিজিবি ও আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর ড্যামরার কোনাপাড়া শাহজালাল রোডের এক বাসা থেকে 2 শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ জানায়, গতকাল দুপুর থেকেই আলাদা 2টি পরিবারের 5 বছরের শিশু নুসরাত ও 4 বছরের দোলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে 9:45টার দিকে মোস্তফা নামে এক ব্যক্তির বাসা থেকে শিশু 2টির লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মোস্তফার স্ত্রী ও শ্যালককে আটক করা হয়েছে। শিশু 2টিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মুক্তিপণের জন্য তাদের অপহরণ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। ভাগ্নে ফোন দিছে, মামা নুসরাতকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? কয়েক রুমে, আমি চিনি না, ও ছিল অনেক দূরে, মাইকিং করছে। এবার আমরা আসছি, এলাকার ভাই বেড়াদার কইতে পারবো, তারা স্থানীয় লোকজন আছে, তারা কাছে কে জানি খবর দিয়েছে, তারা বলতে পারবো
কিভাবে কি হয়েছে না হয়েছে। মাদকাসক্তির কারণে সে হয়তো বাচ্চা দুটাকে জিম্মি করে ফ্যামিলির কাছ থেকে হয়তো টাকা পয়সা উদ্ধারের একটা পরিকল্পনা তার কাছে থাকতে পারে। সেই হিসাবে সে বাচ্চা দুটাকে আটক করে পরবর্তীতে হয়তো বাচ্চা দুটাকে কন্ট্রোল করতে গিয়ে সে বাচ্চা দুটাকে মেরে ফেলে। মোস্তফা পলাতক আছে, জিজ্ঞাসাবাদের জন্য আমরা তার ওয়াইফকে থানায় আটক করেছি এবং তার শালাও পাশাপাশি থাকে। তার অন্য আত্মীয় স্বজনকে আমরা কয়েকজনকে প্রাথমিকভাবে আটক করেছি। পর্যটন মৌসুমেও পর্যটক নেই সমুদ্রকন্যা কুয়াকাটায়। লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তবে সরকারের ধারাবাহিকতায় আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। আর জনপ্রতিনিধিদের আশা, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী 5 বছরে পাল্টে যাবে কুয়াকাটার চিত্র। রিপন মালির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। মৌসুমের এ সময়ে পর্যটকদের ভিড়ে মুখরিত থাকার কথা কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে সংসদ নির্বাচনের কারণে প্রায় 1 মাস ধরে পর্যটকদের আনাগোনা কুয়াকাটায় নেই বললেই চলে। ফলে সমুদ্র পাড়ে অলস সময় পার করছেন স্পিডবোট চালক ও ফটোগ্রাফাররা। একই অবস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও। নির্বাচনে 1 মাস আগে থেকেই আমাদের বেচা কিনা কম। পর্যটক মৌসুম হিসেবে পর্যটক খুবই কম। শুধু ক্যামেরাম্যান না, আরও এখানে পর্যটন এলাকায় যত ব্যবসা বাণিজ্য লোকজন আছে তাদের সবার অবস্থায় খারাপ। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আওয়ামী লীগ আশায় আশার আলো দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা। যে পর্যটক আসবে থাকবে, ঠিক আছে, এগুলা অবশ্যই করবে তারা আর কি। মাস্টার প্ল্যান এগুলো এখন বাস্তবায়িত হলে আমরা অনেক উপকৃত হব। এদিকে পৌর মেয়র জানালেন, আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টার প্ল্যান এবার কার্যকর হলে আগামী 5 বছরে বদলে যাবে কুয়াকাটার চিত্র। এই সরকার 5 বছর আছেন এবং থাকবেন, তো আমার মনে হয় এই 5 বছরের বেশি দিন এই কুয়াকাটার উন্নয়নে আমার মনে হয় লাগবে না। এই 5 বছরই সর্বকিছু মনে হয় উন্নয়ন হবে ইনশাল্লাহ। শুধু পৌর কর্তৃপক্ষের অধীনে বর্তমানে কুয়াকাটায় 140 কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। গত 10 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে কুয়াকাটাকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মাস্টার প্ল্যান। আরও 5 বছর ক্ষমতায় থাকছে এ সরকার। তাই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে কুয়াকাটা হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এম এ আজিম, সময় সংবাদ, কুয়াকাটা। 6 মাসে কয়েক দফা সময় পিছিয়েও পূরণ হয়নি শিল্প ঋণের সুদ হার 9% নামিয়ে আনার প্রতিশ্রুতি। ব্যাংক কর্মকর্তারা বলছেন, উচ্চ হারের খেলাপি ঋণ ও আমানতের বাড়তি সুদের কারণে কমানো যায়নি ঋণের সুদ হার। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, সুদের হার কমাতে সরকারকে দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যাংকগুলোর উদ্যোগ নিতে হবে। বিস্তারিত হরিপদ সাহার রিপোর্টে। উচ্চ সুদের ব্যাংক ঋণ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি খাতকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের এমন অভিযোগের প্রেক্ষিতে সরাসরি সরকারের শীর্ষ পর্যায়ের আহ্বানে গেল বছরের জুন মাসে বেসরকারি ব্যাংক পরিচালকদের সংগঠন সুদের হার স্বল্পমেয়াদী আমানতে 6% এবং শিল্প ঋণে 9% নামিয়ে আনার ঘোষণা দেয়। অর্থ মন্ত্রণালয় থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও একই নির্দেশনা পায়। প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম দিকে রাষ্ট্রীয় ব্যাংক ও হাতে গোনা 2-1টি বেসরকারি ব্যাংক চেষ্টা করলেও অন্যরা তা করেনি। বর্তমানে ব্যাংকগুলোতে বাণিজ্যিক ঋণের সুদ হার 11 থেকে 14%, কোনো ক্ষেত্রে আরও বেশি। ব্যাংক কর্মকর্তারা বলছেন, স্বল্প সুদের আমানত না পাওয়ায় কমানো যায়নি ঋণের সুদ, যা হতাশ করেছে ব্যবসায়ীদেরও। কস্ট অফ ডিপোজিট যদি 8 হয়ে যায়, আপনি 9 লেন করতে পারবেন। আপনার ওভারহেড কস্ট আছে, কস্ট অফ নন পারফর্মিং লোন আছে, এই সব কিছু মিলিয়ে তো করা সম্ভব হয় না। যে দেশে 10% নন পারফর্মিং লোন, সেখানে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু 9% লেন করা। মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন, আমাদের ডিপোজিট রেট এসওই যারা আছে, স্টেট ইউনিয়ন এন্টারপ্রাইজ, ওনারা 6 নিচে দেবে, 6 নিচে, কিন্তু করে আমরা দেখলাম তো ওনারা টেন্ডারিং তো চলতেছে, সে কি এত হাই রেট অফার করবে? তা স্বাভাবিকভাবে একটা বিগার ডিপোজিট কিন্তু ওখানেই আছে। তা আমরা যার জন্য আসলে ফুলি ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি। অবশ্যই আমরা কস্ট অফ ফাইন্যান্স কম চাবো। আমার কস্ট অফ ফাইন্যান্স যদি কম হয়, আমার এফিসিয়েন্সি বাড়বে, আমার কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। সেখানেই আমরা বারবার বলছি সরকারকে যে অল্টারনেট ফাইন্যান্সিং ব্যবস্থাটা করতে হবে। আমি ব্যাংকে গেলাম না, সেখানে নতুন উদ্যোক্তা বা নতুন প্রজেক্টগুলি কিন্তু স্টক মার্কেটে যেতে পারছে না। এটা কিন্তু আমি বলবো ইট ইজ এ রং পলিসি। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এমন অবস্থায় ঋণের সুদের হার কমানো কঠিন হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের। সবই নিশ্চয় তারা কনসিডার নিয়েই তাদের একটা কমিটমেন্ট ছিল যে না, আমরা সিঙ্গেল ডিজিট আমরা দিতে পারবো। তো সেই ক্ষেত্রে সুতরাং আমি মনে করি যে ব্যাংকাররা যেহেতু ওনারা একটা দায়িত্বশীল পোস্টে আছেন, গভর্নমেন্টের সাথে তাদের এই যেহেতু একটা চিন্তা চেতনার একটা সংমিশ্রণ ঘটছে,
সুতরাং তারা তো এটা করা উচিত এবং করতেও হবে তাদের, এবং এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক দেখভাল করছে। 18 অর্থ বছরের সুদের হার কমানোর ঘোষণার আগে সরকার চলতি অর্থ বছরের বাজেটে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক কর হারে 2.5% ছাড় দেয়। পেশ করতে দাঁড়িয়ে হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় 2 ধাপ এগিয়ে 41তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ব্রিটেন ভিত্তিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল WELT এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বছর এ তালিকায় 43তম অবস্থানে ছিল বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, সামনের বছরগুলোতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন অব্যাহত থাকলে 2033 সাল নাগাদ বিশ্বের শীর্ষ 25টি বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় 24তম স্থানে নাম লেখাবে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলের শীর্ষ 5 অর্থনীতির দেশগুলো হলো যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ও ভারত। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার অঙ্গীকার নতুন মন্ত্রীদের। কাল যাচ্ছেন টুঙ্গিপাড়া। ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে নতুন মন্ত্রিসভা। পুরানো নেতারা ভূমিকা রাখবেন দল গঠনে, জানালেন ওবায়দুল কাদের। তম্বু শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের সরাতে মিয়ানমারের নতুন পায়তারা। খালের ওপর নির্মাণ হচ্ছে সেতু। বর্ষায় তলিয়ে যাবে শূন্য রেখা ও চাষের জমি, আশঙ্কা স্থানীয়দের। রংপুর অঞ্চলে শীতের সঙ্গে বাড়ছে পুড়ে যাওয়া হতাহতের সংখ্যা। জানুয়ারির প্রথম সপ্তাহে আগুন পোহাতে গিয়ে 3 জনের মৃত্যু। এবং রাজধানীর ডেমরায় এক বাসা থেকে 2 শিশুর লাশ উদ্ধার। অপহরণের পর হত্যার অভিযোগ এক মাদকাসক্তের বিরুদ্ধে, আটক 2 জন। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।